নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা আজকে জিকে ক্লাসটা করব, জেনারেল নলেজের যে ক্লাসটা সেটা। আগামী যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে, পিএসসি মিসলেনিয়াস, পঞ্চায়েত, পুলিশ সার্ভিস বা ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু জিকে জেনারেল নলেজের একটা খুব বড় অংশ এখান থেকে আসে। আরও অন্যান্য পরীক্ষাতেও এই পোর্শনটা থাকে এবং সবচেয়ে বড় কথা, জেনারেল নলেজের কিন্তু একটা খুব বড় সিলেবাস রয়েছে, যেটা আমাদের কভার করতে হয়, খুব অল্প সময়ের মধ্যে কভার করতে হয়। অর্থাৎ বাকি সমস্ত কিছুটা বজায় রেখে, অন্যান্য সমস্ত সাবজেক্টের পড়াশোনা সব কিছু বজায় রেখে জিকের একটা হিউজ সিলেবাস কভার করা, এটা কিন্তু অনেক সময়তেই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, বা পুরো বিষয়টাকে মনে রাখা। নানান রকমের ব্রাঞ্চ রয়েছে, নানান রকমের দিক রয়েছে। জিকে যখন আমরা করতে চাই তখনই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এখানে রিভিশন দরকার হয়। তো প্রথমে আমি জিকের যে হিউজ সিলেবাস সেটা নিয়ে একটু ছোট করে বলবো। অনেকেই হয়তো জানেন, কিন্তু পুরো সিলেবাসটাতে কি কি আছে, অনেক রকমের বিষয়ের মধ্যে থাকে। তো সেটা একটা টপিক সাব টপিকে ভেঙে আমি ছোট্ট করে একটু বলবো। তারপরে আমাদের জিকের পার্ট যে জায়গা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনের বিভিন্ন বিষয়। আমরা সিলেবাসটা দেখলেই বুঝতে পারবো যে এখানে কিন্তু একটা হিউজ পোর্শন, একটা বেশ বড় অংশ এখানে জিকের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমরা যথেষ্ট অ্যাটেন্টিভলি এই পোর্শনটা কভার করব। আচ্ছা, আপনারা প্রত্যেকে বোর্ডটা দেখতে পাচ্ছেন তো? আরেকবার আমি একটু জানতে চাইব। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন, প্রথমে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার আছে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিক কিন্তু এসে থাকে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কি ক্লাসিক্যাল ডান্স, যে সমস্ত ধ্রুপদী নৃত্য যেগুলো আমাদের আছে, 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, সেইগুলো আমাদের জানতে হয় কোনটা কোন রাজ্যে কোনটা প্রচলিত। কিছু লোকনৃত্য আছে, ফোক ডান্স। বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, কোন ইনস্ট্রুমেন্টটা কিসে ব্যবহার করা হয়, বা সেটার থেকেও ওই ইনস্ট্রুমেন্টটা বাজাতে কে দক্ষ ছিলেন, কোন ব্যক্তিত্ব ওই ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত, সেটা থেকে ফেস্টিভ্যাল, ফেয়ার, বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো আমাদের রাজ্যে হয়ে থাকে, সেই ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে কোন ফেস্টিভ্যাল হয়ে থাকে সেইটা, এবং বড় বড় বিখ্যাত যে মেলাগুলো হয়, কুম্ভ মেলা ইত্যাদি নানা রকমের যেগুলো হয়, সেগুলো কোথায় কি হয়। আচ্ছা, ইউনেস্কোর যে হেরিটেজ সাইট রয়েছে, বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে একটা ব্যাপার হয় ইউনেস্কোর, সেইগুলো থেকে প্রশ্ন হয়। কোথায় কি মন্দির আছে, কোথায় কি গুহা আছে, মনস্টারিজ আছে বৌদ্ধ, সেইগুলো, বা আরও নানা রকমের যে ধর্মীয় বিখ্যাত যে স্থানগুলো সেটা কোথায় কি আছে, সেটা থেকে প্রশ্ন হয়। পেন্টিং এবং আর্কিটেকচার, বিভিন্ন যে পেন্টিং স্কুলগুলো আছে, অমরাবতী, আরও নানা রকমের যে পেন্টিং, সেই পেন্টিংগুলো থেকে প্রশ্ন হয়। এবং যে বিভিন্ন আর্কিটেকচার আছে, খুব বিখ্যাত বিখ্যাত যে বিল্ডিংগুলো আছে, সেইগুলো থেকে প্রশ্ন হয়। আচ্ছা, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট একটা খুব বড় জায়গা জুড়ে আছে। কোন নদী, তার শাখা নদী কোনটা, ডান তীরের বাম তীরের উপনদী, যেটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পোর্শনের মধ্যে পড়ছে, আমরা পার্ট 2-এ চলে এসেছি। আচ্ছা, ড্যাম এবং লেক, বিভিন্ন যে বাঁধ এবং বিভিন্ন যে হ্রদগুলো আছে, কোথায় কোনটা আছে সেখান থেকে প্রশ্ন হয়। মাউন্টেন পাস, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা জুড়ে আছে। আপনারা একটু লক্ষ্য করেছেন হয়তো যারা কম্বাইন্ডের গ্রুপে আছেন, আমি কয়েকদিন, এই 2-3 দিন আমি কিন্তু বেশ কিছু নোটস আপনাদের সাথে শেয়ার করেছি, বেশ কিছু ইমেজ ফরম্যাটে, কম্প্যাক্ট একটা পোর্শন এই যে সিলেবাসটা আছে এর ওপরেই আমি কয়েকটা আপনাদেরকে প্রোভাইড করেছি। তো আমরা এখানে সমস্ত বিষয়গুলোই এইভাবে আলোচনা করব, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা যেটা আমার পড়াতে পড়াতে মনে হয়েছে যে একটা
এগুলো মনে রাখা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো এই যে এত কিছু আছে, প্রত্যেকটা ছোট ছোট সাব টপিক আছে, এতগুলো ডেজার্ট, সয়েল, ক্লাইমেট, এগ্রিকালচার, ক্রপ, এটা আমাদের যদিও ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা যেটা আলাদা করে পোর্শন পড়বো তার মধ্যেও এটা কভার হবে। আচ্ছা, এনভায়রনমেন্টের মধ্যে আবার দেখা যাবে কি এই যে ন্যাশনাল পার্কগুলো কোনটা কোন রাজ্যে আছে, বা কোনটা কিছু কিছু ন্যাশনাল পার্ক আছে খুব বিখ্যাত, এশিয়াটিক লায়নের জন্য কোন ন্যাশনাল পার্ক বিখ্যাত, বা এরকম ধরনের স্পেসিফিক্যালি উড়ন্ত কাঠবেড়ালি কোন ন্যাশনাল পার্কে আছে, এরকম নানা ধরনের ঘুরিয়ে ফিরিয়ে ন্যাশনাল পার্ক থেকে একটা দুটো প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে থাকে। স্যাংচুয়ারি থেকে থাকে, বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে থাকে, রামসার সাইট থেকে থাকে। আমরা জানি বর্তমানে প্রচুর সংখ্যায় রামসার সাইট সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। রিসেন্ট কোনগুলো হয়েছে সেগুলো, এনভায়রনমেন্টাল বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তাদের হেডকোয়ার্টার কোথায়, কবে তৈরি হয়েছে, বা কার কী পারপাস, সেগুলো থেকে প্রশ্ন হয়। ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন থেকেও হয়, আমাদের পুরো যে পলিটিক্যাল সিস্টেমটা আছে, আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন থেকে আমাদের পলিটি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হোক, বা কিভাবে তৈরি হয়েছিল, কে কোন কমিটিতে ছিলেন, ইত্যাদি ইত্যাদি, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো কমন একদমই পলিটি থেকে কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। আচ্ছা, হিস্ট্রি থেকেও অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন ইন্ডিয়া থেকে পুরো হিস্ট্রির যে সিলেবাস আছে সেখান থেকে বিভিন্ন প্রশ্ন হয়। ইকোনমি থেকেও, ইকোনমির যে অংশ আছে সেটাও কিন্তু আমাদের এইখানে জিকে থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। আচ্ছা, এবার চলে আসবো যেটার কথা বলছিলাম, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে, ইউনাইটেড নেশন, WHO, IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, WTO, ইউনেস্কো, এইগুলোর হেডকোয়ার্টার কোথায় আছে, কবে তৈরি হয়েছিল, কী পারপাসে তৈরি হয়েছিল, এবং বর্তমানে এদের প্রধান কারা কারা আছেন, এইগুলো থেকে যদিও সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনেও চলে যায়, কিন্তু এর সাথে রিলেটেড যাবতীয় সব কিছু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানেও সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে যে সমস্ত প্রশ্ন আমাদেরকে জিকে পোর্শানে করতে হয়, জেনারেল স্টাডিজের জন্য করতে হয় জিএস পোর্শানে, এখানেও সেইগুলো করতে হবে। আচ্ছা, স্পোর্টস থেকে বিভিন্ন কাপ এবং ট্রফি, এটা কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ডাইরেক্ট একদম স্পোর্টস থেকে কোন খেলাতে কোন কাপ পুরস্কার দেওয়া হয়, সেটা কোন খেলার সাথে যুক্ত, এটা থেকে প্রচুর এরকম প্রশ্ন হয়। বিভিন্ন যে অলিম্পিকের বিভিন্ন থেকে, এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস, স্পোর্টস যে টার্মগুলো, বিভিন্ন টার্মিনোলজি, কোথায় কোন টার্মিনোলজি কোন খেলার সাথে যুক্ত, এটা থেকে প্রচুর জিকে প্রশ্ন হয়। বিখ্যাত প্লেয়ারদের থেকে হয়, কোন বই কে লিখেছেন, যেগুলো বিখ্যাত স্ট্যাটিক জিকের বই, হয়তো অনেক পুরাতন বই, হয়তো 20 বছর 30 বছর আগেও হয়তো লেখা হয়েছে, কিন্তু খুব বিখ্যাত বই, বিখ্যাত কোনো পার্সোনালিটি সেই বইটা লিখেছিলেন, তো সেই বইটা সেখান থেকে প্রশ্ন হয়। আবার কি বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো আছে আমাদের, যে ভারতরত্ন, পদ্ম অ্যাওয়ার্ড, বা এই যে হাইরার্কিগুলো, আমাদের সর্বোচ্চ কোনটা, বেসামরিক সর্বোচ্চ কোনটা, সামরিক সর্বোচ্চ কোনটা, বিভিন্ন দিন। আচ্ছা, ইম্পর্টেন্ট যে ডেগুলো আছে, ইম্পর্টেন্ট ডে কোনগুলো, কোনটা, সেখান থেকে একটা প্রশ্ন এসে থাকে। বা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জুড়ে দিয়ে বর্তমানে এইটার থিম কী ছিল সেটা থেকে খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। এবং মিসলেনিয়াস অনেক টপিক আছে মিসলেনিয়াসের মধ্যে, সারা ভারতবর্ষ জুড়ে প্রথম কে কোন কী করেছিলেন, এবং সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ প্রথম কে কী করেছিলেন, সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘতম, উচ্চতম কোনগুলো কি আছে, বিভিন্ন যে ক্যাপিটাল এবং কারেন্সি, বিভিন্ন দেশের বিভিন্ন যে কারেন্সিগুলো হয় সেইটা, বিভিন্ন দেশের বিভিন্ন পার্লামেন্ট, তার নাম, তারপরে আমাদের যে সেন্সাস হয়েছিল লাস্ট 2011-তে, সেটাই এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য হিসেবে আছে, সেখান থেকে প্রশ্ন। তো নানা রকমের এই যে ওভারঅল টপিকগুলো, এই টপিকগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। এটা আমি একটা ওভারঅল আলোচনা করলাম যে আমাদের জেনারেল নলেজের কিন্তু এই টপিকগুলো আছে। এবার আমরা কি করব, এক একটা পোর্শন ধরে। আচ্ছা, জেনারেল নলেজে আমরা একটা ভুল করি কি, আমরা ওয়ান লাইনার করে নিই, ওয়ান লাইনার হিসেবে পড়ি, বা একটা চার্ট, যেমন আমি চার্ট আপনাদের দিয়েছি, শুধু সেই চার্টটা একটু ভালো করে চোখ বুলিয়ে নিই। চার্ট দিলে অবশ্যই সুবিধা, মনে রাখার সুবিধা, মানে হ্যাফাজার্ড পড়ার থেকে একটা চার্টে পড়লে সবসময় আমাদের চোখের সামনে থাকলো, আমরা সেটা ভালোভাবে দেখতে পারলাম বা তৈরি করে নিতে পারলাম চার্টটা, সেটা আমাদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক হয়। তো সেটা যেমন একটা দিক, কিন্তু আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কি মনে রাখা। জিকের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনে রাখা। আমাদের দুটো তিনটে জিনিস করতে হবে। প্রথমত, শুধুমাত্র সেই টপিকটা পড়ে নিলাম একটা ইনফরমেশান হিসেবে, তাহলে কিন্তু আমাদের মনে সেটা দাগ কাটবে না। আমরা তখনই মনে থাকি কোনো জিনিস যখন সেটা আমাদের মনে দাগ কাটে। তো একটা শুধু ইনফরমেশান, কোনো কিছু জানলাম না, এটা মানে এটা, সেই ইনফরমেশান সেটা যদি খুব হাস্যকর হয় তখন আমাদের মনে দাগ কাটে।
সেটা যদি একটু অদ্ভুত বেশি হয় তখন আমাদের মনে দাগ কাটে। তো এরকম বিভিন্ন কারণ থাকে যা যখন আমাদের মনে থাকে, তো আমরা তখনই বিষয়গুলোকে খুব ভালো করে অনুধাবন করতে পারবো, খুব ভালো করে মনে রাখতে পারবো, যখন কিনা আমরা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে সেটাকে জানবো বা ওভারঅল সেই বিষয়টা সম্পর্কে জানবো যে হ্যাঁ এই বিষয়টার একটা ইতিহাস আছে বা এই বিষয়টা এটার সাথে জড়িত। শুধুমাত্র ওয়ান লাইনার নয়, আমার বক্তব্য হচ্ছে বিষয়টাকে শুধুমাত্র মুখস্থর দিকে না নিয়ে গিয়ে যত রকমের পদ্ধতি আছে, যত রকমের মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোকে ঠিক করে নেওয়া, যাতে করে আমরা পরীক্ষার সময় সেগুলো সঠিকভাবে উপস্থাপন করে আসতে পারি। তো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, তো আজকে আমরা মূল টপিকে যাব। আজকের যে পড়ানোর জন্য আমি যে টপিকটা রেখেছি, প্রথম দিনের শুরুর যে টপিকটা রেখেছি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, অর্থাৎ রাষ্ট্রসংঘ। তো আমরা জানি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং তার একটা ভয়াবহতা সারা বিশ্বকে স্তম্ভিত করলো, বিশেষ করে পশ্চিমের দেশগুলোকে, যেখানে মূল যুদ্ধটা সংগঠিত হয়েছিল, পশ্চিম ইউরোপ ইত্যাদি জায়গা। তো সেখানে একটা দাবি উঠলো বা সারা বিশ্বের যারা নেতা, তাদের এটা মনে হলো যে আমাদের এমন একটা সংস্থা তৈরি করা দরকার যেটা কিনা বিশ্ব শান্তির জন্য কাজ করবে, যুদ্ধকে বন্ধ করতে সাহায্য করবে এবং সারা বিশ্বের যে যুদ্ধ সংক্রান্ত যে সমস্ত ক্ষয়ক্ষতি সেগুলোকে কাটিয়ে উঠতে পারবে, বিশ্ব একটা নতুন আলো দেখতে পাবে সারা বিশ্ব। তো সেই কারণে 1945 সালে 1945 24 অক্টোবর ইউনাইটেড নেশন এই উদ্দেশ্য নিয়ে তৈরি হচ্ছে। তো ডেটটা অবশ্যই মনে রাখবেন, 1945 সালের 24 অক্টোবর ইউনাইটেড নেশন স্থাপিত হচ্ছে। এবার এইটা তৈরি হওয়ার আগে একটা চার্টার তৈরি হয়েছিল 1944 নাগাদ, এক বছর আগে, যেখানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত রাশিয়া, এরা একটা চার্টার তৈরি করে যেভাবে এটা তৈরি হবে। তো সেই অনুযায়ী 1945 24 অক্টোবর এটা তৈরি হলো, আনুষ্ঠানিকভাবে তৈরি হলো আমরা বলতে পারি। এবং এই কারণেই 24 অক্টোবরকে আমরা রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করে থাকি। এবার রাষ্ট্রসংঘের যে প্রথম অধিবেশন অর্থাৎ মিটিং যেটা প্রথম হচ্ছে, সেটা হচ্ছে কবে? 1946, অর্থাৎ পরের বছর 1946 লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে সেটা। আর প্রথম যে সাধারণ সম্পাদক ছিলেন, আচ্ছা এটা আপনারা বলতে পারবেন আশা করছি, জাতিসংঘের যে প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব, প্রথম মহাসচিব কে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। স্যার এটা বান কি মুন? না, ট্রিগভি লাই। আচ্ছা, ট্রিগভি লাই। আমি আপনাদের একটা চার্ট দিয়ে দেব, সেখানে এগুলো সব থাকবে, কে প্রথম ছিলেন ইত্যাদি, তারপরে কে ছিলেন, বর্তমানে কে আছেন, মানে পরপর বেশি। এগুলো তো এদের টার্মগুলো যথেষ্ট দীর্ঘ হয়, তো খুব বেশি জনের নাম সেখানে থাকে না, কিন্তু প্রথম কে ছিলেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ট্রিগভি লাই, নরওয়ে থেকে ছিলেন উনি, মানে নরওয়ের বাসিন্দা ছিলেন ট্রিগভি লাই, তিনি প্রথম হলেন। আচ্ছা, 1945 থেকেই কিন্তু ভারতের সদস্য, এটা মনে রাখবেন, ভারতের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এবার
ইউনাইটেড নেশন এই নামটা যে দেয়া হলো, এটা দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, তিনি এটা দিয়েছিলেন। এবার রাষ্ট্রসংঘের মূল কার্যকলাপ কি, যেটা প্রথমেই বললাম কি শান্তি এবং সুরক্ষা, এটা হচ্ছে প্রথম এদের ধাপ। তো এটা দেখে বর্তমানে মনে হতে পারে যে সারা বিশ্ব জুড়েই কম বেশি বিভিন্ন জায়গাতে যুদ্ধ চলছে। তো সেই ক্ষেত্রে তাহলে যুদ্ধ যদি চলে সারা বছর ধরে, তাহলে এর গুরুত্বটা কোথায়? মানে এই যে ইউনাইটেড নেশন তৈরি হলো, ইউনাইটেড নেশন তাহলে যুদ্ধটা থামাতে পারছে কই? তো যদিও এর এক নাম্বার যে মানে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি শান্তি এবং সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ আমাদের এই যে দীর্ঘ সময় পরিবেশ দূষণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সেইটা দেখা, মানবাধিকার রক্ষা করা, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ মোকাবিলা, এই সমস্ত উদ্দেশ্য আছে। তো ইউনাইটেড নেশনের যে প্রতীক পতাকা, সেগুলো কবে তৈরি হচ্ছে? ইউনাইটেড নেশনের প্রতীক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। আচ্ছা, এটা আপনারা আশা করছি বলতে পারবেন, ইউনাইটেড নেশনের প্রতীকটা কীরকম বলুন তো? ইউনাইটেড নেশনের প্রতীকটা কেমন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বারবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, উত্তর মেরু থেকে আমাদের পৃথিবীর মানচিত্রটা যেরকম দেখতে হয়, অর্থাৎ দেখবেন উত্তর মেরুর ম্যাপটা থেকে একদিকে উত্তর আমেরিকার পোর্শনটা দেখা যাচ্ছে, দক্ষিণ আমেরিকাটা খুব ছোট, তার পাশে ইউরোপের অংশটা, ইউরোপের উত্তর দিকটা দেখা যাচ্ছে, এশিয়ার কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো এই যে উত্তর মেরু থেকে পৃথিবীর যে চিত্র, মানচিত্র, সেইটা, এবং তাকে ঘিরে রয়েছে অলিভ পাতা, দুদিকে দেখবেন ক্রস করে অলিভ পাতা, অলিভের একটা শাখা পাতা, মানে একটা ডাল, সরু ডাল, তার মধ্যে দুদিকে পাতা দেয়া রয়েছে। এটা এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এই যে প্রতীক চিহ্ন দেখবেন আমাদের জিকে পোর্শনে বিভিন্ন যে প্রতীক হয়, নানা রকমের প্রতীক হয়, সেই সমস্ত প্রতীকগুলো আমাদেরকে কভার করতে হবে। তো অনেক প্রতীক আছে, ইউনাইটেড নেশনটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ইউনাইটেড নেশনের যে প্রতীক, সেটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কভার করতে হবে। তাহলে কি হলো, যে উত্তর মেরু থেকে দেখা পৃথিবীর চিত্র, আর অলিভ পাতা, অলিভ একটা শাখা, তার মধ্যে অনেকগুলো পাতা আছে, অলিভের শাখা, সেটা ক্রস করে রয়েছে, ঘিরে রয়েছে ওই মানচিত্রটাকে। এটা হচ্ছে ইউনাইটেড নেশনের প্রতীক। আর ইউনাইটেড নেশনের যে পতাকাটা, সেটা কীরকম? হালকা নীলের ওপর ইউনাইটেড নেশন লেখা একটা সাদা প্রতীক, নীলের মধ্যে সাদা, লেখাটা সাদা এবং পুরো পতাকাটা হচ্ছে নীল। এটা হচ্ছে ইউনাইটেড নেশনের পতাকা। ঠিক আছে, তাহলে এই যে অংশগুলো, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ইউনাইটেড নেশন সম্পর্কে, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এক নাম্বার হলো এটা আমাদের প্রতীক চিহ্ন এবং পতাকা। এবার ইউনাইটেড নেশনের সদস্য কারা? ইউনাইটেড নেশনের সদস্য যারা লাভ করতে চায়, নতুন সদস্য, তারা নিরাপত্তা পরিষদ যে আছে তাদের অনুমোদনে প্রবেশাধিকার লাভ করে। হয়তো নতুন কোনো দেশ আছে যারা অ্যাপ্লাই করলো, তারা সাধারণ সভা সদস্য এবং
নিরাপত্তা পরিষদ, আমি এগুলোতে আসবো, নিরাপত্তা পরিষদ বা এর যে অংশগুলো রয়েছে এটা কিভাবে কাজ করে। 5টা হচ্ছে নিরাপত্তা পরিষদে 5টা স্থায়ী সদস্য আছে, আর বাকি 10টা সদস্য তারা কিন্তু অস্থায়ী সদস্য হিসেবে ঘুরে ফিরে তারা আসে। স্থায়ী সদস্য কারা বলতে পারবেন? ইউনাইটেড নেশনের যে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো অংশ থাকে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এবার এই নিরাপত্তা পরিষদ আমরা বলতে পারি সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলে 5টা সদস্য দেশ আছে। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছিল তারাই কিন্তু এর সিকিউরিটি কাউন্সিলের 5টা পার্মানেন্ট সদস্য। এখন এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে যে ডিসিশন নেওয়া হয় এই 5টা দেশের ভেটো পাওয়ার আছে। 5টা দেশের ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার মানে কি? কোনো কিছু নাকচ করে দেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় ভেটো পাওয়ার। অর্থাৎ কোনো একটা ডিসিশন উঠে এলো, সেটাকে নাকচ করে দেয়া, সেটাকে বন্ধ করে দেয়া, সেই ক্ষমতা হচ্ছে ভেটো পাওয়ার। এই যে ধরা যাক পাকিস্তানকে এফএএফটির ব্ল্যাক লিস্টে ফেলা হবে কি না। এফএএফটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, পরে আমি এটা নিয়ে আলোচনা করব, মূল বিষয়টা বলে রাখি এর গুরুত্বটা কোথায়। সেখানে যদি ব্ল্যাক লিস্টে ফেলা হয় কাদের না, যারা যে সমস্ত দেশ তাদেরকে ফান্ড দিলে, তাদেরকে টাকা সাহায্য করলে তারা সেই টাকাটা টেররিজমে কাজে লাগায়, মানি লন্ডারিংয়ে কাজে লাগায়, স্মাগলিংয়ে কাজে লাগায়, সেই সব দেশগুলোকে ব্ল্যাক লিস্টেড করা হয় যাতে করে আন্তর্জাতিক কোনো টাকা পয়সা তাদেরকে সাহায্য না করা হয়। এখন পাকিস্তানকে যদি সেই ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হয়, পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলে কি হবে? পাকিস্তান কিন্তু আর সেই অর্থ সাহায্যটা পাবে না এফএএফটির ব্ল্যাক লিস্টে যদি ফেলে দেওয়া হয়। এখন ধরা যাক আমেরিকা যুক্তরাষ্ট্র বা আরও 2-1টা দেশ যারা এখানে স্থায়ী সদস্য আছে, তাদের 2-3টে দেশ তারা চাইছে যে পাকিস্তানকে ব্ল্যাক লিস্টেড করা হোক। কিন্তু এর মধ্যে যে কোনো একটা দেশ, চীন বলল যে না, পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে ফেলা যাবে না, ভেটো পাওয়ার ইউজ করে এটাকে নাকচ করে দিল, এই প্রস্তাবটাকে নাকচ করে দিল যে এফএএফটির ব্ল্যাক লিস্টে পাকিস্তানকে রাখা যাবে না। এটা হচ্ছে ভেটো পাওয়ার। তাহলে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ ফাইনাল ডিসিশন মেকিংয়ের যে বডি সেটা হচ্ছে কিন্তু এই যারা পার্মানেন্ট সদস্য সিকিউরিটি কাউন্সিলের। এখন এই পার্মানেন্ট সদস্য 5টা দেশ কারা কারা আছেন? টিপু মনে আছে বলুন। স্যার প্রশ্নটা কি করলেন? আমাদের যে ইউনাইটেড নেশনের যারা স্থায়ী পার্মানেন্ট সদস্য সিকিউরিটি কাউন্সিলের যে 5টা দেশ আছে, ভুলে গেছি স্যার। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী যে দেশগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইউনাইটেড কিংডম, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর ফ্রান্স, 5 নম্বর হচ্ছে চীন। 5টা স্থায়ী সদস্য দেশ আছে। এরা হচ্ছে ভেটো পাওয়ারের অধিকারী। ভেটো পাওয়ার মানে বললাম এইমাত্র, কোনো প্রস্তাবকে নাকচ করে দেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে ভেটো পাওয়ার। তো এটা তাহলে বোঝা গেল আশা করছি। আচ্ছা, বোর্ডটা কি চলে গেল? হ্যাঁ স্যার চলে গেল। স্যার বলছি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চীন আর একটা কি বললেন? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চীন আর রাশিয়া, ঠিক আছে? হ্যাঁ, এদের হচ্ছে ভেটো পাওয়ার আছে, নাকচ করে দেয়া কোনো কিছু, যেটা বললাম ডিসিশন নাকচ করে দেওয়ার ক্ষমতা এদের আছে।
আর বাকি যে 10 জন অস্থায়ী সদস্য, মানে ধরুন টোটাল 15টা যে দেশ আছে যারা এই সিকিউরিটি কাউন্সিলের সদস্যতা পায়, ঠিক আছে, অস্থায়ী সদস্যরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময়ে এর সদস্যতা পায়, কিন্তু তাদের কোনো ভেটো পাওয়ার নেই। তারা ভোটিং পাওয়ার আছে, ভোট দিতে পারে, কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভোট দিতে পারে, কিন্তু কেউ যদি এদের মধ্যে কেউ যদি না বলে দেয়, এই যে স্থায়ী 5টা সদস্য তাদের মধ্যে যদি কেউ না বলে দেয় যে না এই ডিসিশন নেওয়া যাবে না, তাহলে কিন্তু সেই ডিসিশনটা নাকচ হয়ে যায়। আমি এই বাস্তব ঘটনা বললাম, যেটা মানে পাকিস্তান তো ওই ধরুন কোনো কিছু যে টাকা তারা সাহায্য পেল সেটাকে টেররিজমে কাজে লাগায়, সেটা তাদের পলিটিক্যাল সিস্টেমের দোষের কারণে হয়। তো সেইটাকে বন্ধ করার জন্যে যখনই প্রস্তাব যায়, হয়তো ফ্রান্স সাপোর্ট করে, ইউনাইটেড কিংডম সাপোর্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করে, রাশিয়াও সাপোর্ট করে দেয়, কিন্তু চীন মাথা নেড়ে দেয়, না এটা করা যাবে না। তখনই কিন্তু এই ভেটো পাওয়ারটা ইউজ করে এই জিনিসটা করা যায়। তো এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ, মানে স্থায়ী সদস্যতা নিয়ে বা সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ নিয়ে আমাদের এত আলোচনা হওয়ার এটাই কারণ। এবং বারবার দেখবেন যারা একটু নিউজ পেপার পড়েন, এইটা বারবার প্রস্তাব ওঠে যে ভারতকে কেন সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেওয়া না, কারণ ভারতের এত জনসংখ্যা, একটা হিউজ পরিমাণ রয়েছে সারা বিশ্বের জনসংখ্যার, তো অবশ্যই ভারতের প্রতিনিধিত্ব থাকা উচিত। প্লাস দুটো মহাদেশ আছে, আফ্রিকা থেকে কোনো রিপ্রেজেন্টেশন কারণ নেই, দক্ষিণ আমেরিকা থেকে কারো রিপ্রেজেন্টেশন নেই, শুধু উত্তর আমেরিকার একজন আছে, ইউরোপের আছে এতজন, এবং এশিয়া থেকে আছে চীন এবং রাশিয়ার কিছুটা অংশ, ইউরোপেও আছে যেটা। তো তাহলে বাকি দেশগুলোর প্রতিনিধিত্ব কারা করবে? এরকম বিভিন্ন রকম সমালোচনা আসে। যাই হোক, সেটা আমাদের মূল বলার বক্তব্য উদ্দেশ্য নয়। এটা হচ্ছে এর স্ট্রাকচার একটা অংশ। এবার ইউনাইটেড নেশনের মূল কটা পরিষদ আছে। একটা হচ্ছে যেটা বললাম কি সাধারণ সভা, জেনারেল অ্যাসেম্বলি। সাধারণ সভাতে সবাই থাকে, সব সদস্য দেশ তারা থাকে। 194-95টা যে সদস্য দেশ আছে তারা সকলে সাধারণ সভাতে উপস্থিত থাকে। আর হচ্ছে নিরাপত্তা পরিষদ, যেটার কথা এইমাত্র বললাম। নিরাপত্তা পরিষদের হচ্ছে 15 জন সদস্য, তার মধ্যে 5 জন হচ্ছে পার্মানেন্ট মেম্বার, এই যে 5 জনের কথা বললাম, এবং বাকি যে 10 জন তারা কিন্তু নন পার্মানেন্ট মেম্বার। আচ্ছা, আর একটা আছে ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, এটা একটা দিক, মানে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক বিচারালয় মানে এমন কিছু সমাধান যেটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ। ঠিক আছে, তাহলে এটা হলো মোট। মনে রাখবেন 6টা সংস্থা আছে, ঠিক আছে। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভা। 2 নম্বর হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। 3 নম্বর হচ্ছে ইকোনমিক আর সোশ্যাল কাউন্সিল। 4 নাম্বার হচ্ছে ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এগুলো সব হেডকোয়ার্টার বা ইত্যাদি, সেগুলো আমি চার্টে দিয়ে দেবো, এখনও বলে দিচ্ছি আপনাদের। আর একটা হচ্ছে ন্যায় সংরক্ষক পরিষদ, ন্যায় সংরক্ষক পরিষদ। আর একটা হচ্ছে সচিবালয়, সেক্রেটারিয়েট। তো এই 6টা সংস্থা আছে। এবার সাধারণ সভাতে কি হয়, প্রধান হচ্ছে হেডকোয়ার্টার রয়েছে সাধারণ সভা নিউ ইয়র্কে। রাষ্ট্রপুঞ্জের সাথে যারা যুক্ত আছে তারাই হচ্ছে সাধারণ সভার সদস্য। তো প্রত্যেক সদস্য দেশ কী করে, ম্যাক্সিমাম 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু তাদের যে ভোটাধিকার সেটা কিন্তু মাত্র একজনেরই থাকে। মানে ভোটাধিকার কিন্তু সবাই পায় না। মানে 5 জন পাঠালো মানে 5 জনই ভোট দেবে, মানে কোনো ভোট কখন হয়, যখন কোনো ডিসিশন মেকিংয়ের দরকার হয়।
তো সবাই কিন্তু সেই ভোট দেওয়ার ক্ষমতা সবার নেই। আর যে কোনো খুব ইম্পর্টেন্ট যখন বিষয় উঠে আসে তখন 2/3 সমর্থন দরকার হয়, ঠিক আছে। 2/3 ব্যাপারটা যারা পলিটি পড়েছেন তারা বোঝেন যে সেই দিন যারা ভোট দিচ্ছেন তার 2/3কে ভোট কিন্তু দিতে হবে। অর্থাৎ যদি 300 জন উপস্থিত থাকেন তার মধ্যে 200 জনকে পজিটিভলি সেই জায়গাতে ভোট দিতে হবে বা 200 জনকে সম্মতি জানাতে হবে, 2/3 মেজরিটি যেটাকে আমরা বলি। বা যদি 100 জন উপস্থিত থাকে তার মধ্যে 66 জন তারা কিন্তু সমর্থন দিতে হবে, তবে একটা বিল পাস হবে বা একটা প্রস্তাবকে আমরা পাস হয়েছে বলতে পারবো। 2/3 মেজরিটি যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে চাই। এটা মনে রাখবেন, আমরা যেটাকে স্পেশাল মেজরিটি বলি ইন্ডিয়ান পলিটিতে, আমাদের পার্লামেন্টারি সিস্টেমে যেটা স্পেশাল মেজরিটি হয় সেটা কিন্তু সেক্ষেত্রে এই জিনিসটা হয়। আচ্ছা, প্রতি সেপ্টেম্বরের 3য় মঙ্গলবার প্রতি বছর এই সাধারণ সভার যে বাৎসরিক অধিবেশন, সাধারণ অধিবেশন, সেটা অনুষ্ঠিত হয়, ঠিক আছে। এইগুলো থেকে আমাদের এই যে ইনফরমেশান, এই ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে তৈরি হয় বা এখান থেকে ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো থাকে, আমাদের একটু এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, নিরাপত্তা পরিষদেরও যেটা সিকিউরিটি কাউন্সিল নিয়ে এখন বলছিলাম, তারও যে হেডকোয়ার্টার সেটাও কিন্তু নিউ ইয়র্কে আছে হেডকোয়ার্টার। তো 15 জন সদস্য টোটাল হচ্ছে সিকিউরিটি কাউন্সিলে, 15 জন সদস্য, 5 জন হচ্ছে পার্মানেন্ট আর 10 জন হচ্ছে নন পার্মানেন্ট। পার্মানেন্ট আর নন পার্মানেন্ট মেম্বার। তো এটা নিয়ে আমি অনেকটা আলোচনা করেছি, আমি খুব বেশি এটা নিয়ে আর বলছি না। অর্থনৈতিক আর সামাজিক পরিষদ যে আছে, ইকোনমিক আর সোশ্যাল কাউন্সিল যে আছে, অর্থাৎ অর্থনীতি কী করে সমৃদ্ধ হবে সারা বিশ্বে আর সামাজিক কীভাবে করে উন্নতি হবে সারা বিশ্বে, এটা এরা দেখে থাকে। এটারও যে হেডকোয়ার্টার সেটা কিন্তু নিউ ইয়র্কে আছে, এটার হেডকোয়ার্টারও কিন্তু নিউ ইয়র্কে আছে। 54টা দেশ এর মধ্যে আছে, এখানেও 2/3 মেজরিটি লাগে কোনো কিছু ডিসিশান নেওয়ার ক্ষেত্রে। আর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ, আন্তর্জাতিক বিচারালয়। খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় যেগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এই যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায় এটা অনেকেই জানেন হয়তো। ICJ এর হেডকোয়ার্টার কোথায়? হেগ শহর। দ্য হেগ, নেদারল্যান্ডের 100 দ্য হেগ ICJ এর হেডকোয়ার্টার। এবার এখানে 15 জন বিচারপতি থাকে, ঠিক আছে, 15 জন বিচারপতি। এবং যারা বিচারপতি নিযুক্ত হলেন তাদের টার্ম কত? 9 ইয়ার্স। 9 বছর ধরে কোনো একজন বিচারপতি যিনি নিযুক্ত হলেন তিনি 9 বছর ধরে ICJ-র বিচারপতি থাকবেন। আর কিন্তু পুনরায় আবার নির্বাচিত হতে পারে, মানে 9 বছর হলো তারপর আবার তাকে ICJ-র বিচারপতি নিযুক্ত করা যেতে পারে। এরা কি করে থাকে বা কী ধরনের জিনিস এরা করে থাকে? আন্তর্জাতিক আদালত কি করে? রাষ্ট্রসংঘের যে সংস্থা থাকে, শাখা থাকে, তাদেরকে আইনি পরামর্শ দেয়। আন্তর্জাতিক যে সমস্ত সমস্যা, দুটো দেশের মধ্যে খুব ঝামেলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, সেইগুলোকে এরা সমাধান করার চেষ্টা করে। বিভিন্ন সময় ভারতেরও বিভিন্ন বিচারপতি তারা নিযুক্ত ছিলেন, সেগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্সেও থাকে অনেক সময়, সেগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটাকে বলে ট্রাস্টিশিপ কাউন্সিল বা অছি পরিষদ বা ন্যায় সংরক্ষক পরিষদ। এরও কিন্তু হেডকোয়ার্টার যেটা আছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক। হেডকোয়ার্টার ট্রাস্টিশিপ কাউন্সিলের। এবং সদস্য কারা না, যারা নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য আছে তারাই কিন্তু এখানে ট্রাস্টিশিপ কাউন্সিলের মেম্বার, ঠিক আছে। তাহলে ট্রাস্টিশিপ কাউন্সিল ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি সিকিউরিটি কাউন্সিল, সেম একই মেম্বার
কারণ হচ্ছে এরাই কিন্তু সব সিদ্ধান্ত, মূল সিদ্ধান্তগুলো এরাই নিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা বিষয় উঠে আসছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জয়লাভ করলো তাদের হাতে কিন্তু সারা বিশ্বের ক্ষমতা এখনও পর্যন্ত আছে। এই যে সিকিউরিটি কাউন্সিল, এটা নিয়ে অনেক ওই জন্য আলোচনা হয়, এবং আপনারা দেখবেন যেটাকে আমরা বাইপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড বলি বর্তমানে। ইউনাইটেড নেশন আছে ঠিকই, কিন্তু দেখবেন সারা বিশ্বে অজস্র অসংখ্য মানে দল আছে বা সংঘ আছে, সংস্থা তৈরি করা হয়েছে। ইউনাইটেড নেশনের গুরুত্ব যে খুব বর্তমানে আছে তা নয়, কারণ যেটা বলছিলাম যে এদের মূল উদ্দেশ্য ছিল শান্তি রক্ষা, অথচ সারা বিশ্বে বর্তমানে দেখুন যুদ্ধ চলছে, এবং যুদ্ধ কারা বেশি ঘটাচ্ছে? যারা কিনা এই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, যারা রক্ষক আছে তারাই ভক্ষক। তাহলে ইউনাইটেড নেশনের গুরুত্ব কোথায়? কি করছে ইউনাইটেড নেশন? অনেক জনকল্যাণমূলক কাজকর্ম চলে, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বকে নতুন করে কনস্ট্রাক্ট করার যে ব্যাপারটা, সেটা ইউনাইটেড নেশন ছিল বলে সম্ভব হয়েছিল সেই মুহূর্তে অন্তত। তারপরেও দীর্ঘ সময় ধরে ঠান্ডা লড়াই চলেছে, ইউনাইটেড নেশন কিছুই করতে পারেনি। আমেরিকা যুক্তরাষ্ট্র, যত ইউএসএসআর ছিল ততদিন পর্যন্ত কিন্তু 1991 পর্যন্ত ইউএসএসআর যতদিন ছিল, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিন্তু শীতল যেটা যুদ্ধ বলা হয়, বিভিন্ন রেশারেশি সেগুলো ছিল। তো সেই যে খুব যে গুরুত্ব আছে তা নয়, কিন্তু এখনও পর্যন্ত সারা বিশ্বের একটা সিস্টেমেটিক ওয়েতে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, সেটা ইউনাইটেড নেশন থেকেই করা হয়ে থাকে। যাই হোক, তাহলে ট্রাস্টিসিভ কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিলের একই, আর একটা হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। মহাসচিব যিনি আছেন এই ইউনাইটেড নেশনে, তিনি হচ্ছেন এর মুখ্য ব্যক্তিত্ব, এবং তাকে নিয়োগ করে কারা? সুরক্ষা পরিষদ অনুমোদন করে, বা সিকিউরিটি কাউন্সিলে যে 5টা দেশ আছে তারা অনুমোদন করে, সাধারণ সভা তাকে নিযুক্ত করে, জেনারেল অ্যাসেম্বলি যেটা আছে সেটা তারা নিযুক্ত করে। একজন প্রধানের, যিনি মহাসচিব হবেন, তার টার্ম হচ্ছে 5 বছর, 5 ইয়ার। কেউ যদি একজন মহাসচিব নিযুক্ত হন, জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন, তাহলে তিনি 5 বছর পর্যন্ত মহাসচিব থাকতে পারেন, কিন্তু তাকে আবার পুনরায় নিয়োগ করা যেতে পারে। তো যাই হোক, তার মাধ্যমেই এই কার্যাবলীগুলো হয়। এবার ইউনাইটেড নেশনের কিছু আন্তর্জাতিক দিবস আছে, আমরা যেগুলো অধিকাংশ দিবস বিভিন্ন পালন করে থাকি, যেটা আমি প্রথমেই সিলেবাসটা বলার সময় বললাম, যে এই যে নানা রকমের দিবস আছে, সেগুলো থেকে কিন্তু আমাদের আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেও সেটা কানেক্টেড, আবার স্ট্র্যাটেজিকের সাথেও কানেক্টেড। এবং ইউনাইটেড নেশন থেকে যেগুলো করা হয়েছে, 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস, 13 ফেব্রুয়ারি রেডিও দিবস, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো কিন্তু সব ইউনাইটেড নেশন থেকে অনুমোদিত, ইউনাইটেড নেশন থেকেই এগুলো করা হয়েছে। 22 মার্চ বিশ্ব জল দিবস, এরকম অজস্র ডে আছে যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেগুলো অধিকাংশই ইউনাইটেড নেশন থেকে এসেছে। সুতরাং সেগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, এবং আপনারা দেখেছেন বিভিন্ন পরীক্ষাতে এগুলো থেকে 1-2 প্রশ্ন থাকে। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা আমরা বললাম। সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিকিউরিটি কাউন্সিল, ওভারঅল 6টা দিক আছে, এবং তার যে লোগোটা কীরকম, পতাকাটা কীরকম, আরও যে সমস্ত টুকিটাকি ছোটোখাটো বিভিন্ন রকমের যে ইনফরমেশন, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দেব, ইউনাইটেড নেশনের যে একটা শর্ট নোটস, যেটাতে সবই থাকবে, ওভারঅল সমস্তটাই থাকবে, সেটা দিয়ে দেব। আর মূল যে বিষয়টা, যে মানে জিস্ট যেটা আমি ছোট করে এখানে বললাম, সেটা আপনারা মনে রাখবেন। আর আমি প্রথমেই যেটা বলেছি
যে শুধুমাত্র ওয়ান লাইনার না পড়ে জিকের জন্য সেই বিষয়টা সম্পর্কে একটু জানা থাকলে সেটা মনে রাখা সহজ হয়, বা ইমেজ ফরম্যাটে হলে সেটা মনে রাখা সহজ হয়, কিছু হাস্যকর ট্রিক্স দিয়ে সেটাকে মনে রাখা সহজ হয়। এরকম বিভিন্ন মাধ্যমে আমি এই জিকের ক্লাস যখন করাবো সেগুলো কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে, কখনো ইমেজের মাধ্যমে, ডেসক্রিপটিভের মাধ্যমে, বলার মাধ্যমে সেগুলোকে আমি বলবো, যাতে করে সেটা মনে রাখা সহজ হয়। আবারও বলছি, জিকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা আগামী পঞ্চায়েতের পরীক্ষা হোক, পুলিশ সার্ভিসের হোক, মিসলিনিয়াসের হোক বা ডাব্লিউবিসিএসের হোক, জিকে কিন্তু মাস্ট থাকবেই। এবং এত হিউজ সিলেবাস আছে, সেটাকে অল্প সময়ের মধ্যে কভার করা সেটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, এবং আমরা সেই চ্যালেঞ্জটা নেব। যতটা সম্ভব সেটাকে মনে রাখা যায় খুব সহজে, অল্প কয়েকবার পড়ে সেটা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। আপনাদের আমি রেকর্ডেড সেশনটা দিয়ে দেবো, যারা পরে এসেছেন বা আগে পরে হয়েছে। অনেকে লাইভ করতে পারেন না, আমি সবার জন্যই যে রেকর্ডেড ক্লাসটা সেটা দিয়ে দেবো, এবং নোটসটাও তার সাথে সাথে দিয়ে দেবো। আপনারা কিন্তু সাথে সাথে এটাকে কভার করে নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।